চলছে তীব্র তাপদাহ, জনজীবনে আজ বিপর্যস্ত, নাকাল অবস্থা খেটে খাওয়া মানুষগুলোর, হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। চলুন আমরা সচেতন হই। সচেতনতা পারে আমাদের সুস্থ রাখতে। এই সময়টাতে বিশেষজ্ঞরা বলছেন যারা প্রয়োজনের তাগিদে ঘরের বাইরে যাচ্ছেন তাদেরকে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে, ঢিলে ঢালা সুতি কাপড় ব্যবহার করতে হবে, সঙ্গে রাখতে হবে পানি এবং খাবার স্যালাইন। তাহলেই পারে এই হিট স্ট্রোক থেকে আমাদের মুক্তি। আর যারা শিশু এবং সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য বিশেষজ্ঞরা বলছেন বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে। চলুন আমরা সবাই এই বিষয়ে সচেতন হই এবং এই পরামর্শগুলো মেনে চলি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো স্ট্রোক প্রতিরোধ ও চিকিৎসা এই বিষয়ে। বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ। তিনি নিউরোসার্জারির প্রফেসর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তার পাশে আছেন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ সাইদুর রহমান। তিনি রিঅ্যাক্টিভ ফিজিওথেরাপি সেন্টারের প্রধান, তেজগাঁ, ঢাকা। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে। আসলে এমনিতেই চলছে বাইরে প্রচণ্ড তাপদাহ, হিট স্ট্রোক চলছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করি স্ট্রোক নিয়ে। আমি প্রথমেই প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ আপনার কাছে জানতে চাই, আসলে স্ট্রোকটা কি? স্ট্রোক হলো ব্রেনের অসুখ। ব্রেনের রক্ত সঞ্চালন হয় এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে ব্রেন অক্সিজেন এবং গ্লুকোজ পেয়ে থাকে এবং সেটা দিয়ে পুষ্টি, ব্রেনের খাবার মেনটেন হয়। যদি কোনো কারণে রক্ত সঞ্চালন হ্যাম্পার্ড হয়, সেটা ব্লিডিং হয়ে হতে পারে অথবা রক্তনালী ব্লক হয়ে হতে পারে, তাহলে ব্রেনের ওই এরিয়াটা ড্যামেজ হয়। এই যে কন্ডিশনটা, সেটাই স্ট্রোক বলা হয়। না, আমরা তো অনেক সময় দেখি যে আপনি বললেন ব্রেন স্ট্রোকের কথা, আমরা অনেক সময় দেখি যে এই স্ট্রোক কি হার্টে হতে পারে? অনেকে বলে থাকে হার্ট স্ট্রোক। আসলে এটা আমাদের মানুষ মনে করেন স্ট্রোক হার্টের অসুখ, আসলে স্ট্রোক পিওরলি ব্রেনের অসুখ। তবে হার্টেরও সেম অসুখ হতে পারে, এটাকে বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজ। সেটার নাম হলো ইসকেমিক হার্ট ডিজিজ বা আইএসডি। তো আমাদের দেশে কি আপনাদের এই ব্রেন স্ট্রোকের ইনসিডেন্সের কত আপনার কি জানা আছে কিনা? একজ্যাক্ট জরিপ আমাদের জানা নাই, তবে ইংল্যান্ডের জরিপে দেখা গেছে যে 1 লক্ষ মানুষের প্রতি বছর 150 থেকে 200 মানুষ প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা স্ট্রোকের আমরা দেখি আসলে একজন সক্ষম মানুষ হঠাৎ করে স্ট্রোক করলেন, প্যারালাইসিস হয়ে গেলেন, তার জন্য আসলে একটু সামাজিকভাবে, ঘরেও যেমন পারিবারিকভাবে তো একটু বোঝা হলো, সামাজিকভাবে হলো, এবং আমরা কিন্তু দেশের জন্য কিন্তু আমরা একটা কর্মক্ষম মানুষকে হারালাম। তো সেই ক্ষেত্রে আসলে তাৎক্ষণিকভাবে কি করণীয়? স্ট্রোক হয়ে যদি মানে যাতে করে এই প্যারালাইসিসটা আমরা প্রিভেন্ট করতে পারি। স্ট্রোক হয়ে যে কোনো জায়গায় কোনো মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে আমাদের যে ছোটোবেলায় দেখেছি সেটাও মাথায় পানি দেওয়া হয়, কিন্তু এটা করে কোনো লাভ নেই। কারণ অজ্ঞান হয়ে গেলে মুখের লালাগুলি লাংসে ঢোকে, তখন নিউমোনিয়া হয়, অ্যাসপিরেশন নিউমোনিয়া, যেটা কিউর করা ভেরি ডিফিকাল্ট। তো আমরা বলবো যে স্ট্রোক হয়ে যদি কেউ অজ্ঞান হয়ে যায়, তাকে একটা বালিশ দেন, একটা শক্ত বিছনা, সেটা তক্তা হোক বা কাঠের বিছনা হোক, সেখানে শোয়া কাত করে একটা বালিশে শোয়া দেন, তাহলে মুখের লালাগুলি সাইড দিয়ে চলে আসবে এবং মুখটা মুছিয়ে দেন। এর পরবর্তীতে অ্যাম্বুলেন্স ডাকেন, অ্যাম্বুলেন্সে অক্সিজেন দিয়ে বড় কোনো সেন্টার, যেখানে নিউরোসার্জিক্যাল, নিউরোলজিক্যাল কনসালটেন্ট বা স্পেশালিস্ট আছে, সেইখানে নিয়ে আসতে হবে। আমি সাইদুর রহমান আপনার কাছে জানতে চাইবো, স্যার তো বললেন যে কীভাবে স্ট্রোকটা হচ্ছে। স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস, যেটা আমি বলছিলাম যে আসলে একজন সক্ষম মানুষ যখন সে প্যারালাইজড হয়ে যায় তখন একটা বোঝা হয়ে যায়। তো এই স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস প্রিভেন্ট করার জন্য কি করা উচিত? স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস প্রিভেন্ট করার জন্য আমরা প্রথমে মেডিকেল সাপোর্টটা নিব। মেডিকেল সাপোর্টের পরের অংশটা হচ্ছে ফিজিওথেরাপি। আমরা গোল্ডেন টাইম বলি, গোল্ডেন টাইম হচ্ছে 19 ডেজ। যদি স্ট্রোক করার পর থেকে 19 ডেজের মাঝে রুগীকে আবার তার যেই পজিশনে ছিল সেই পজিশনে ফিরিয়ে দেওয়া যায়, যে জব ছিল যে জবে ফিরিয়ে দেওয়া যায়, এটি হচ্ছে রুগীদের জন্য এটা চিকিৎসার একটা আমাদের টার্গেট, এটা লক্ষ্য থাকা উচিত। হ্যাঁ, যদি কখনো মানে কোনো কারণে 19 ডেজ ওভার হয়ে যায়, তখন হচ্ছে রুগীটা মানে দীর্ঘমেয়াদী হয়ে যায়। তো আমরা চেষ্টা করব মানে স্ট্রোক করার সাথে সাথে যেন আমরা মেডিকেল সাপোর্টটা নিতে পারি। মেডিকেল সাপোর্টের সাথে সাথে একটা টিম ওয়ার্ক থাকে, যেমন কেউ কথা বলতে পারে না, তাকে স্পিচ থেরাপি দিতে হবে। কেউ দাঁড়াতে পারতেছে না, কোনো একটা অঙ্গ হানি হয়ে গেছে, মানে প্যারালাইজ হয়ে গেছে, তাকে ফিজিওথেরাপি দিতে হবে। যেমন কোনো কাজ সে করতেছিল, কাজটা করতে পারতেছে না, তাকে হচ্ছে অকুপেশনাল থেরাপি দিতে হবে।
যারা সামাজিকভাবে মানে সাইকোলজিক্যালভাবে পিছিয়ে যাবে যে আমি কেন স্ট্রোক করব, আমি তো রিল্যাক্স ছিলাম, আমি কেন স্ট্রোক করব, এই পেশেন্টদের সবসময় এই জিনিসটা মাথায় থেকে যায় যে আমি কেন স্ট্রোক করব, আমি তো ভালো ছিলাম, আমি নামাজি ছিলাম, আমি সামাজিক কাজ করতেছিলাম, আমি কেন স্ট্রোক করব। তখন তাদের সাইকোলজিক্যাল সাপোর্টটা খুব বড় হয়ে যায়। যেমন পরিবারকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হয়, তেমন পেশেন্টকেও দিতে হয়। যেমন পরিবার অনেক দিন স্ট্রোকের পেশেন্টটা থাকার ফলে তার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায়, তার প্রতি একটা অবহেলা তৈরি হয়ে যায়, যেন এই অবহেলাটা তৈরি না হয়। মানে আপনি বলছেন যে আসলে সামাজিকভাবে বা পারিবারিকভাবে তাকে যেন সাপোর্টটা দিতে হবে, মানসিকভাবে তাকে একটা সাপোর্ট সাপোর্ট দিতে হবে। এই কারণে ভালো হয়ে যাবে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে, ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। যদি কথা বলতে সমস্যা হয় স্পিচ থেরাপিস্টের মানে একটা টিম ওয়ার্ক প্রয়োজন হয়। টিম ওয়ার্কটা খুব যে যেটা আপনি বলছেন যে একজন স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগী এখান থেকে তাকে সক্ষম অবস্থায় ফিরে আনতে টিম ওয়ার্কটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। জি সাইদুর আপনার কাছে আসবো। প্রফেসর একটা হারাধন দেবনাথ আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক যেমনটি বললেন উনি একটা গোল্ডেন সময় আছে, যে আসলে এই স্ট্রোক লক্ষণগুলো কি, আমরা কখন বুঝবো যে স্ট্রোক হয়েছে? স্ট্রোকের তো দুইটা টাইপ, একটা হলো ইনফাকশন, একটা হলো হেমোরেজ। এর মধ্যে ইনফাকশন হলো 85% আর হেমোরেজ 15%। এখন যেভাবে স্ট্রোক হোক না কারণ ব্রেনের যে জায়গায় স্ট্রোক হয়েছে সেই জায়গা অনুযায়ী লক্ষণ প্রকাশ করে। আমরা এর আগেও বিভিন্ন প্রোগ্রাম করেছি, আমরা বলেছি ফ্রন্টাল লোব মানে সামনের অংশ বাম পাশ মানুষের কথা বলা নিয়ন্ত্রণ করে, এটা ব্রুকাস এরিয়া বলে। সেটাকে সেখানে যদি স্ট্রোক হয় আইদার ব্লিডিং অর ইনফাকশন ব্লক যেটাই হোক না কেন সে মানুষ কথা বলতে পারবে না। তার পিছনে আছে ভার্নিক্স এরিয়া, সেখানে যদি স্ট্রোক হয় তাহলে সে বুঝবে না কি বলছে। আর ব্রেনের মোটর এরিয়ার ফ্রন্টাল লোবের ফাংশন হলো স্মৃতিশক্তি, জাজমেন্ট এগুলো নিয়ন্ত্রণ করা, তাহলে তো সে মনে রাখতে পারবে না। আর ফ্রন্টাল লোবের পিছনের অংশ মাঝখানে পিছনের দিকে মোটর এরিয়া থাকে, সেখানে যদি স্ট্রোক হয় ব্রেনের ডান পাশে যদি স্ট্রোক হয় তাই বাম দিক প্যারালাইসিস হবে। আরেকটা আছে ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুল হলে কমপ্লিট প্যারালাইসিস হবে অপোজিট সাইড। আর অক্সিপিটাল মানে ব্রেনের পিছনের অংশ যদি স্ট্রোক হয় তাহলে সে দেখতে পারবে না। আবার সেরিবেলাম নামে একটা জায়গা আছে, সেখানে যদি স্ট্রোক হয় তাহলে ইমব্যালেন্স হয়ে যাবে। আর আমি অলরেডি আরেকটা হলো যে মানুষের মুখের এরিয়া হলো কর্টেক্সে থাকে, সেখানে যদি স্ট্রোক হয় তাহলে কন্ট্রাল্যাটারাল উল্টা দিকে মুখ বেঁকে যাবে। তাহলে আমরা দেখলাম যে যে জায়গায় স্ট্রোক হয়েছে সেই জায়গা অনুযায়ী রোগী লক্ষণ প্রকাশ করে। কারো প্যারালাইসিস হয়ে যাবে, ঘুম থেকে উঠে দেখলো যে হাত পা প্যারালাইসিস হয়ে গেল, বা কথা বলতে পারছে না, বা মুখ বেঁকে গেছে, অথবা রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনিও হতে পারে। এইসব লক্ষণ নিয়ে না, এগুলো লক্ষণ তো ধরেন অন্য কোনো রোগের ক্ষেত্রেও থাকতে পারে। তা আমরা আসলে এটা রোগটা নির্ণয় করার পদ্ধতি কি, কিভাবে রোগটা নির্ণয় করি? একটা হলো যে আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি নিলাম, রোগটা কীভাবে হলো হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর সিটি স্ক্যান করলে আমরা এটা বুঝতে পারবো যে কোথাও হয়েছে। অনেক সময় সিটি স্ক্যানে কনক্লুসিভ না হলে আমরা এর সাথে আমাদের, তবে সিটি স্ক্যানই গোল্ড স্ট্যান্ডার্ড ফর দ্য স্ট্রোক, এর সাথে আমরা হেল্প নিতে পারি, তো দুইটাই করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখি অনেক সময় দেখা যায় আপনি একজন নিউরোসার্জন, আপনারা অনেক সময় সার্জারি করে থাকেন। তো যে কথাটি আমি বলতে চাচ্ছি যে আসলে সার্জারির ইন্ডিকেশনটা কি, মানে কখন আপনারা স্ট্রোকের রোগীদের সার্জারি করেন এবং কোন সময়ের মধ্যে সার্জারি করলে আউটকামটা ভালো হয়? আচ্ছা, সার্জারি আমরা যদি ব্লিডিং হয়, ব্লিডিং একটা ইয়ে আছে যে যদি 30 cc বা তার বেশি হয় তাহলে এটা আমরা অপারেশন করে থাকি, ব্লাডের পরিমাণ, অথবা একটা রোগীর অল্প ব্লাড হলো কিন্তু রোগীর জ্ঞানের লেভেল কমে যাচ্ছে তাহলে এটা অপারেশন করতে হবে। অথবা প্যারালাইসিস ছিল না কিন্তু রোগীর প্যারালাইসিস হয়ে যাচ্ছে, মানে তার কন্ডিশন ক্লিনিক্যাল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা অপারেশন করি। এটা হলো হেমোরেজের ক্ষেত্রে। আর যদি ইনফাকশন হয় মানে ব্রেনের রক্তনালী ব্লক হয়, আর্লি ইনফেকশন হওয়ার আগের যে কন্ডিশনটা সেটা টিআইএ বলে, সেই সময় যদি রোগী আসে 6 থেকে 6 ঘন্টার মধ্যে আসে, সেক্ষেত্রে একটা আমরা দিই স্টেপটোকাইনেজ নামে একটা থ্রম্বোলাইটিক এজেন্ট দিই। সেক্ষেত্রে অপারেশন ছাড়া রোগী ভালো হতে পারে, কিন্তু টাইমলি আসতে হবে। আর স্টেপটোকাইনেজ ইনফেকশন হয়ে গেলে ম্যাক্সিমাম রোগী দেরি করিয়ে আসে আসলে আমাদের কাছে, কারণ জাম, তারপরে ডিসিশন নেওয়া, আমাদের আর্থসামাজিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা। যদি ইনফেকশন হয়ে যায়, অল্প ইনফেকশন, আমরা ফিজিওথেরাপি ওই যে ওনাদের কাছে পাঠাই, আর অ্যাসপিরিন জাতীয় ওষুধ, আর কোলেস্ট্রল বেশি থাকলে কোলেস্ট্রল কমানোর ওষুধ, এগুলো দিয়ে চিকিৎসা করি। আর ফিজিওথেরাপি কন্টিনিউয়াস চলে। এর সাথে ম্যাসিভ যদি ইনফেকশন হয়, একটা বড় রক্তনালী যেমন মিডল সেরিব্রাল আর্টারি বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যদি ব্লক হয়, তখন ব্রেনটা ফুলে যায়, এটাকে বলে ম্যালিগন্যান্ট ইনফেকশন। সেই ক্ষেত্রে আমরা একটা অপারেশন করি, আর্লি করতে হবে, ডিকম্প্রেসিভ টেনেক্টমি, ডিসি বলি আমরা, উইথড্রোপ্লাস্টি। সেই অপারেশন করে আমরা হাড়ের খুলিটা রেখে দিই,
রেখে দেওয়া, এখানে এরপরে একটা পর্দা আছে ডোরা ব্রেনের হাড়ের নিচে, সেটাকে কৃত্রিম ডোরা লাগিয়ে লুজ করে দিই, অথবা আমাদের শরীরের অন্য জায়গা থেকে একটা ফাঁসা নিয়ে এখানে গ্রাফট করে দিয়ে যেন ঢিলা হয়, ব্রেনটা যেন ঢিলা থাকে। ব্রেনটা ফোলা ছিল, ঢিলা হলে এবং আইসিইউতে রাখলে অক্সিজেন ঠিক মতনে পেলে এই রোগী আস্তে আস্তে ইমপ্রুভ করে এবং জ্ঞানের লেভেল ভালো হয়। জি, সাইদুর রহমান, প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ বললেন যে আসলে অপারেশন করে এটা অনেক সময় করা যায়, স্টেপটোকনি যদি করা যায়। তো এখন অপারেশন পরবর্তীতেও তো আসলে উনি বলছেন যে ফিজিওথেরাপি একটা ভাইটাল রোল থাকে। তো সেক্ষেত্রে আসলে এই ফিজিওথেরাপি আপনারা কি কি ফিজিওথেরাপি করে থাকেন এই ধরনের স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস অথবা অপারেশন করা হয়েছে তারপরে রোগীটাকে আরও কর্মক্ষম করার জন্য? ধন্যবাদ আপনাকে। স্ট্রোক করার পরবর্তী ফিজিওথেরাপি অপারেশন অথবা অপারেশন ছাড়া যেভাবেই হোক, পেশেন্টগুলির মাসেলটা উইক হয়ে যায়। আমরা প্রথম অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করে মাসেল গ্রেডিং থাকে 1 to 4। এই মাসেল গ্রেডিংটা হচ্ছে আমাদের মানে প্রধান লক্ষ্য থাকে যে মাসেল গ্রেডিংটাকে তাকে 5-এ ফিরিয়ে দিতে হবে। যদি মাসেল গ্রেডিং যেই পর্যায়ে থাকে ওই পর্যায়ে আমরা তাকে একটা অ্যাসেসমেন্ট করে দিই যে মাসেল গ্রেডিংটা কীভাবে বাড়ানো যায়, ব্যালেন্সিং করতে হবে। যেমন আপনার দীর্ঘদিন যদি পেশেন্টটা বেডে থাকে তাহলে বেড সোর হইতে পারে, যেমন 2 ঘন্টা পর পর রুগীকে পজিশন চেঞ্জ করে দিতে হবে। মানে এখানে পজিশনটা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ দীর্ঘদিন একই পজিশনে থাকলে বেড সোর হবে এবং রুগীটা খারাপের দিকে চলে যাবে। তো মাসেল পাওয়ারটা বাড়াতেই হবে। ফিজিওথেরাপি ম্যানুয়াল যে ফিজিওথেরাপিটা আছে, ম্যানুয়াল ফিজিওথেরাপিটা হচ্ছে এখানে মানে ভাইটাল রুল আসলে মানে আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে করতেছে, ভাইটাল রুলটা প্লে করতেছে। না, সেক্ষেত্রে আরেকটা জিনিস তো চলে আসে, যেমন ধরেন যখন হসপিটালে প্রফেসর হারাধন দেবনাথ অপারেশন করলেন বা নিউরোলজিস্ট চিকিৎসা করলেন, তার পরবর্তীতে আপনি হসপিটাল তাকে ফিজিওথেরাপি করলেন, কিন্তু যখন পেশেন্টটা হাসপাতালে বাসায় চলে গেল তখন তার জন্য একটু, যেহেতু সে প্যারালাইজড পেশেন্ট, তাকে হয়তো আপনার সেন্টারে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা তাদের কীভাবে সার্ভিসটা দিয়ে থাকেন? তাদেরকে আমরা মানে এক্সারসাইজগুলি শিখিয়ে দিচ্ছি বাসায়, এবং পজিশনগুলি তাদেরকে নার্সিংটা তার ফ্যামিলিকে আমরা শিখিয়ে দিচ্ছি যে এইভাবে 2 ঘন্টা পর পর এই পজিশনগুলি, যেই রুগীর যেই কন্ডিশন থাকে ওই কন্ডিশন অনুযায়ী তাকে আমরা পজিশন করার জন্য বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এবং তারা এখানে নার্সিংয়ের দায়িত্বটা পালন করে। ফ্যামিলির লোকজন, যদি ফ্যামিলির লোকজন সঠিকভাবে নার্সিংয়ের দায়িত্বটা পালন করে তাহলে রুগীটা মানে খুব দ্রুত আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ। না, তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি যেটা বলছেন যে ফিজিওথেরাপি তারা ফ্যামিলি মেম্বাররাই তাকে আপনারা শিখিয়ে দেবেন তাদেরকে, তারা এইভাবে ঘরে বসে যেন ফিজিওথেরাপি করে, সেক্ষেত্রেই সফলতা বেশি আসে? না না, সেই ক্ষেত্রে সফলতাটা আসলে খুব আসবে না। মানে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে যদি মানে ফিজিওথেরাপি করতে পারে তাহলে হচ্ছে খুব দ্রুত। কিন্তু এটা আমি যেটা জানি যে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া থাকে ফিজিওথেরাপি, সেটা তো অনেকের ক্ষেত্রে বাসায় গেলে তো সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনারা কীভাবে? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওনাদেরকে ট্রেনার করিয়ে দিচ্ছি আর কি, ট্রেনিং করিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে আপনি এই পজিশনগুলি মেনটেন করবেন, এইভাবে এক্সারসাইজগুলি করতে থাকবেন। জি, প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, আপনার কাছে আসবো যে স্ট্রোক হয়ে গেলে তো একটা আসলে মানে সামাজিকভাবেই তো আমরা একটা অসহায়ত্ব পেয়ে যায় যার স্ট্রোক হয়েছে। এটা প্রিভেনশনের উপায় কি? প্রিভেনশন, আমাদের সমাজে অনেক হাইপারটেনশন, হাই প্রেশারের রুগী আছেন, তারপর ডায়াবেটিস, কোলেস্ট্রলের রুগী আছেন, অনেকে অনেক ওভারওয়েট, এবং অনেকে হাঁটতে চান না, খালি রিক্সা ওঠেন, আর অনেকে জাঙ্ক ফুড খান, এই জিনিসগুলি, আর ধূমপান করেন, অনেকে আবার মদ্যপানও করেন। এগুলো পরিহার করতে হবে। এগুলো পরিহার করলে স্ট্রোক অনেকাংশে কমে যাবে। একটা মিথ আছে যে একবেলা ভাত না খেলেও চলবে, কিন্তু প্রেশারের ওষুধ নিয়মিত খেতে হবে। আমাদের রুগীরা সাধারণত প্রেশারটা মাপার জন্য ওষুধের দোকানে যান, কিন্তু ওষুধের দোকানে গিয়ে প্রেশার মাপ এটা একজাক্টলি সঠিক হয় না। একটা রেজিস্টার্ড ফি, অ্যাটলিস্ট MBBS ডাক্তারের কাছে গিয়ে প্রেশার মাপতে হবে, এটা রেগুলেশন করার জন্য, যাতে নর্মাল থাকে সেটা মেনটেন করতে হবে। অনেকে আবার 7 দিন খেয়ে দেখলেন যে কমে গেছে, আবার এটা বন্ধ করে দেন, সেটাও করা যাবে না। রেগুলার ওষুধ খেয়ে যেতে হবে, এবং রেগুলার অ্যাটলিস্ট সিনিয়র ডাক্তার না থাক, কনসালটেন্ট না থাক, প্রফেসর না থাক, কিন্তু রেজিস্টার্ড ডাক্তার, MBBS ডাক্তার যথেষ্ট। উনি যেন ওনার কাছে গিয়েও যেন প্রেশারটা মেনটেন করে ওষুধটা রেগুলার। এখানে একটু আমাকে বলতেই হয় যে আসলে দেখা যায় যে প্রেশার মাপার যে বিষয়টা আসছে, অনেকের একটা প্রবণতা থাকে যে প্রেশার ঘন ঘন মাপা, 2 বার 3 বার 4 বার। কেউ ডিজিটাল মেশিন কিনেও বাসায় কিন্তু নিজেই প্রেশার মাপছে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা মিস রিডিং আছে, ভুল একটা মেসেজ যাচ্ছে তার কাছে। তো আসলে প্রেশার মাপার পদ্ধতিটা কি, বা কোথায় মাপতে হবে, কতক্ষণ পরে মাপতে হবে, নাকি ঘন্টায় ঘন্টায় মাপতে হবে, এই বিষয়টা যদি পরিষ্কার করতে হবে? ঘন্টায় না, অ্যাটলিস্ট 2-3 দিন পর পর মাপতে হবে, বা 1 সপ্তাহ রোগী যদি সেটেল হয়ে যায় সপ্তাহে 1 দিন মাপলো, বা আর একটু পর 15 দিনে। কিন্তু জিনিসটা হলো সেটেল করার আগে এটা সেটেল করতে হবে। আর অবশ্যই ওষুধের দোকানে না, স্পেশালিস্ট ছাড়া, মানে ডাক্তার ছাড়া
প্রেশার মাপলে এর কোনো ভ্যালু নেই। ডিজিটাল মেশিন অনেক সময় ভালো রিডিং দেয়, কিন্তু নষ্ট হয়ে গেলে রিডিংটা মানে ভালো নাও ব্যাটারির হতে পারে। কারিগরি এই জন্য ত্রুটির ম্যানুয়াল মাপাটা বেশি ইম্পর্টেন্ট। আর এটা গেলো এক প্রেশারের কথা বললাম। সুতরাং রুগীদের জন্য বলছি আপনারা রেগুলার প্রেশার ওষুধ খাবেন এবং এমবিবিএস ডাক্তার অ্যাটলিস্ট তার কাছে গিয়ে প্রেশারটা মাপবেন এবং তাহলে ভালো থাকবেন। এটা গেলো একটা। আর ডেইলি 40 মিনিট হাঁটতে হবে, ডেইলি সময় বের করতে হবে নিজের জন্য। বা অনেকে বাজার করাটাকে হাঁটা বলেন, সেটা না, জোরে জোরে হাঁটতে হবে। অ্যাটলিস্ট 5 কিলো, 4.5 আধা ঘন্টা, প্রথমে 10 মিনিট করে হাঁটেন, সকালে উঠে বা বিকালে হাঁটেন, হাঁটতেই হবে। আর ভাত কম খেতে হবে। আমাদের ছোটোবেলা থেকে আমরা ভাত বেশি খাই, কিন্তু আসলে আমাদের এত লাগে না। তো ভাত খাওয়া কমায় দিতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, সবজি বেশি খেতে হবে, মাছ খেতে হবে। আর সিগারেট খাওয়া একেবারে বাদ দিতে হবে, সিগারেট খুব খারাপ জিনিস। আর যারা ওয়াইন খান, মদ খান, তাদের এটা বাদ দিতে হবে। আর টেনশনলেস লাইফ, রিল্যাক্স লাইফ লিড করতে হবে, তাহলে স্ট্রোক অনেকটা কমে যাবে। আপনি এক কথায় বলতে চাচ্ছেন যে লাইফস্টাইল মডিফিকেশন, যে আসলে একজন সুস্থ মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে গেলে তাকে এই মানে খাওয়ার হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আমরা একটা জিনিস দেখি প্রফেসর হারাধন দেবনাথ, যে আসলে ইদানিং আমাদের যে উঠতি বয়সের ছেলেমেয়েরা আছে, এরা কিন্তু ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকেছে এবং কোমল পানীয়র দিকে বেশি ঝুঁকেছে, যে কারণে দেখা যায় অনেকেই অল্প বয়সে মুটিয়ে যাচ্ছে, বা তাদের অল্প বয়সেই আমরা কিন্তু হার্ট ডিজিজ বা বিভিন্ন ধরনের রোগ দেখছি। এই বিষয়টা আপনি আসলে একটু যদি বলতেন আমাদের। তাদের এই জিনিস বাদ দিতে হবে, জাঙ্ক ফুড বাদ দিতে হবে। জাঙ্ক ফুড ডেলি না খেয়ে হঠাৎ ইচ্ছা হলে এক আধ দিন খেলো, কিন্তু ওটা বার্ন করার জন্য এক্সারসাইজ করতে হবে। আর সকালবেলা দৌড়াইতে হবে, সকালবেলা দৌড়াতে হবে আধা ঘন্টা, এটা করতেই হবে। অথবা খেলাধুলা, বল খেলতে হবে, বা পরিশ্রমী খেলা যেটা মাঠে গিয়ে করা যায় সেটা করতে হবে। যদি কারো জায়গা না থাকে, ঢাকা শহরে তো জায়গার অভাব, তাহলে রুমে ট্রেডমিল কিনে সেখানে হাঁটতে হবে ডেইলি, অন্তত আধা ঘন্টা 40 মিনিট ডেইলি হাঁটতে হবে। এটা সিনিয়র জুনিয়র সবাই, মানে এটা কায়িক পরিশ্রম করতে হবে। এবং অনেকেই বলে থাকে যে আমি তো ঘরের মধ্যে সারাদিনই হাঁটছি, বা আমি অফিসে হেঁটে যাচ্ছি, কিন্তু আসলে এই হাঁটা দিয়ে হবে না, তাকে মিনিমাম 40 মিনিট বা 30 থেকে 40 মিনিট 4.5-5 কিলোমিটার বাইরে গিয়ে হাঁটতে হবে এবং ঘাম ঝরানো হাঁটতে হবে, তাহলে তার শরীরটা ভালো থাকবে। মোহাম্মদ সাইদুর রহমান, আপনার কাছে আসি। আমরা আসলে অনেক সময় চমকপ্রদ কিছু বিজ্ঞাপনও দেখে থাকি, যে বাত ব্যথা প্যারালাইসিস গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয়, আমরা দেখি। এই বিষয়টা যদি বলতেন, যে আসলে এই চমকপ্রদ বিজ্ঞাপনে অনেক মানুষই কিন্তু বিভ্রান্ত হচ্ছে, এই বিষয়টা যদি বলতেন আপনি। ধন্যবাদ আপনাকে। আসলে চমকপ্রদ বিজ্ঞাপনের যারা বিজ্ঞাপন দিচ্ছে, আমি জানি না, হয়তো অনেকেই প্রতারিত হচ্ছে, তবে আপনার চমকপ্রদ বিজ্ঞাপনে কখনো প্রতারিত হবেন না, মানে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান করতেছি। আপনারা যেখানে চিকিৎসা করেন আগে দেখে নেবেন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছে কিনা। যদি আপনি প্যারালাইসিস পেশেন্টকে মানে ট্রিটমেন্ট করতে হয়, তাহলে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে যদি চিকিৎসাটা করেন, তাহলে খুব দ্রুত উন্নতি লাভ হবে। আমরা দেখছি অনেক সময় যে কবিরাজের শরণাপন্ন হয়, গ্রামে প্রায় রুগীরই প্রায় 80% রুগী কবিরাজের শরণাপন্ন হয়। এখানে আসলে কবিরাজের কোনো রুলস নাই বললেই চলে। এখানে হচ্ছে মেডিকেল টিম থাকবে, এই টিমের রুলসটা হচ্ছে সবচেয়ে বড়। যেমন স্যার বলল যে আমাদের কিছু মেডিসিন আমরা দিচ্ছি হাইপার টেনশনের জন্য, এখন কবিরাজ হাইপার টেনশনে কী করবে আসলে? এখানে তো কবিরাজের কোনো রুলস থাকার কথা না। চমকপ্রদ বিজ্ঞাপন আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ নয়, মানে চিকিৎসাটা